আজকে আপনাদের জন্য শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প ভুতুড়ে খাদ। এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লা কুটির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলি আমিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি মরেছে, সকলের আগে আমাকে সেখানে ছুটতে হবে। সে যা হোক, চাকরি করতে এসে সেই দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খানচারেক ঘর, সম্মুখে দাওয়া উঁচু ছোট্ট একটুখানি রকের নিচেই উঠোন, রান্নার জায়গা, চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসত। এখানে তাহলেও একটু নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকে যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেঁটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোঁপগুলো নিচের দিকে বেঁকে গেছে। মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি খেঁসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওদিক দিয়েই যান, আপনার সঙ্গে গল্প করা হবে। বলেই তিনি পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইল খানিকের মধ্যেই একটি গ্রামে। সন্ধ্যের আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই আমি তাকে জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়মই হচ্ছে তাই। আপনি যেন সন্ধ্যের পর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গোঁফের জঙ্গল ভেদ করে পানে রাঙা কয়েকটি লাল লাল দাঁত বেরিয়ে পড়ল। তিনি একটুখানি হাসলেন, বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই। বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূতে বিশ্বাস করেন তো? না, করি না। এই মেরেছে, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিতে একেবারে ভূতে ভূতে ছেয়ে গেছে। সন্ধে হলে এ তলাটে জনমানুষ দেখতে পাবেন না। খাদের ভেতর দিনের বেলাতেও লোকজন নামতে ভয় করে। রাত্রের কাজ তো একদম প্রায় উঠেই গেছে। অন্ধকারে কতদিন কি দেখবেন, কি ভীষণ ব্যাপার। ঘরে বসে হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ, খাদ জ্বলছে। ট্রাম লাইনের ওপর ঘর ঘর করে কয়লা গাড়ি চালার শব্দ পাচ্ছেন, কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কোথাও কিছু নেই। সন্ধ্যে হয়তো দেখলেন ডিপোয় একটা কয়লার গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হয়। ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, বললেন, হে, তা বললে হবে কি? খুন যখন যে লেগেই আছে। 1 মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি ওপরে উঠে এসেছে। এই ধরুন আমার অফিসের খাতাপত্র আজ ঠিক যেমন তালা বন্ধ করে রেখে দিয়ে এলাম, কাল এসে দেখবো সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না এই যা। আজকাল তো মশাই গা শোয়া হয়ে গেছে। হেসে জিজ্ঞাসা করলাম, তাই বুঝে বেলা থাকতেই আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়। এই একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ দেরি হয়ে যাচ্ছে, একদিন এসে বলবো আপনাকে। এখন চলি, হ্যাঁ, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে, এ কি সত্যি? ম্যানেজার বাবু হাসলেন। এরই মধ্যে শুনেছেন? বললাম,
হ্যাঁ শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, কিছু নয়, তবে খাদের অবস্থা ভালো নয়। চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলেই কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে। লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে কোথায়, অনেক দিন আগে। আমি তখন এখানে ছিলাম না। শিবারো নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এতই বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতেই বান এসে পড়ে খাদের মুখে। চানুকের পথে হুড়ুর করে জল ঢুকতে থাকে। তাকে আর রোকবে কে? দিনের বেলা, তখন খাদের নিচে লোকজন কাজ করছে। লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুদিন ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের দিন যখন বান কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের নিচে যেখানে সেখানে মরে পড়ে আছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক যেখানে একসঙ্গে মারা যেতে পারে, ভূত তো সেখানে আছে। এই বলে তিনি খুব হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো লোক কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারোর হয়তো বুড়ো মা বাবা আছে খাদের ওপর কুলি ধাওড়ায়, কারোর ছেলে, কারোর মেয়ে, কারোর স্ত্রী, কারোর স্বামী পুত্র। আহা, চুপ করে ভাবতে ভাবতে মুখের হাসি আমার মুখে মিলিয়ে গেল। সেই করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজার বাবুর চাকর আমার কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে যখন তার কাছ থেকে বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, আলু নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসো। ভাবলাম তিনি ভেবেছেন ভূতের ভয়ে যদি আমার রাস্তায় কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে। কোথাও জনমানবের কোনো সারা শব্দ নেই। মাথার ওপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারাই ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের ওপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়। পথের পাশে 2-3টে কুলি ধাওড়া পেরিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরে খানিকটা কালো কয়লার গুঁড়ি দিয়ে ছোট্ট একটু পথ, তারই কিছু দূরে গিয়ে বাঁ হাতে একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি। সেখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছব। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভেতর সরু এক ফালি পায়ে চলা পথের ওপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলি ধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর খড়মট শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে আমি সত্যি একটুখানি ভয় পেয়ে গেছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরও খানিক কাছে সরে এসে বলল, ডাক্তারবাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বলল, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা আমার মরে যাবে। তুই আয় ডাক্তার। কি হয়েছে তোর ছেলের? তা তো জানি না বাবু, তুই দেখবি, চল, আমি তোকে আবার ঘরে দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা বোধহয় এক্ষুনি কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না। বললাম, চল। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছে একটা ছোট ঘর দেখিয়ে বলল, ওইখানে। চুপ করে আর কত পথ চলি। তার সঙ্গে গল্প করতে আরম্ভ করলাম। খাদে বুঝে তুই কয়লা কাটিস? ও বাবু। কটি ছেলে তোর? ওই একটি বাবু। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে। তাও কত বছরের? কে জানে তা, ও অত সব জানি না বাবু। এমনই সব নানান কথা বলতে বলতে আমরা পথ চলেছি তো চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলি সে আমায় দেখিয়েছিল, যত এগিয়ে যায়
মনে হলো সেগুলি আরও দূরে। বললাম, একিরে টুইলা, কাছে বলেছিলি যে? টুইলা বলল, ও বাবু, কাছে লয় তো কি? কিন্তু পথ যেন আর ফুরোই না। ছেলেটা তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে কি হয়েছিল রে? টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল। বলল, কাঁধে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবু সেই বানের কথা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। ও, অনেক দিন। তারপর? তারপর আমরা অনেক লোক ছিলাম কাঁধের ভেতর, কয়লা কাটছিলাম। সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম। তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, এই টুইলা, টুইলা। কোথায় টুইলা? এদিক ওদিক আগে পিছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিকচিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা চনচন করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলে বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই। রাতের অন্ধকার কেটে গিয়ে চারিদিক যখন ফর্সা হচ্ছে দেখি তখন আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, গায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারে আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো। ভোরের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়ো গাইতি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ডোমরো না কোন দিকে? একজন বলল, সেটা কোথায় বাবু? ওই যে সেমনি দেখতিস, এইখানে। সর্বনাশ! আমি উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত ঘুমোয়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে? ভগবানের ওপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের দিকে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন এক রোগীর কাছে আমাকে সারা রাত জাগতে হয়েছে, ওই জন্যই আসতে পারিনি। বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্যে কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আরেক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। আমি বলে পাঠালাম যাওয়া আমার পক্ষে অসম্ভব, ম্যানেজার বাবুকে দয়া করে একবার এখানে আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশি নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, হে হে, ভূতের ভয় বুঝি? সেদিনে সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না না, আসলে তা নয়, খাদের নিচে এখানে তো কেউ রাত্রে কাজ করে না, তবে মরল কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজিরা দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেইখানেই কয়লার চাপড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর তার মৃতদেহ সেইখানে ফেলে রেখে লোকজন ওপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মালকাটা সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড এক গুফার মাঝখানে, যেখানে যাওয়ার কোনো সম্ভাবনাই তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছে রেখে দিয়ে আমরা উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত আমাদের তো মৃতদেহ তোলবার উপায় নেই।
অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। বললেন, পুলিশ এলে একবার আমাদের খাদে নামতে হবে। রাত্রেই তখন ঠিক কত তা মনে নেই। পুলিশ এসেছে। আমরা আবার খাদের নিচে নামলাম। এবার আমাদের সঙ্গে বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতের তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে নেমে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রের অন্ধকার, তারপর আবার কালো সেই পাতালপুরি, চারিদিক কালো। তবে আমাদের সঙ্গে আলো ছিল প্রচুর। প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প, পুলিশ ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মালকাটা সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড। মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ। কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। এরোর মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে আছি। কারোর মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে খুটখুট করে কোথাও কয়লার টুকরো খসে পড়ছে, কোথাও আবার টুকটুক করে জল পড়ার শব্দ পাচ্ছি। ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি, আমার তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা আর বিশ্বাস না করে যাই কোথায়? এর আগের বারও তো এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশি সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চলেছেন। সবার পিছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় সবার মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট্ট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলেছি। হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চিৎকার করে ওঠে, এও যেন ঠিক তেমনই একটা গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়ে এরোর গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে তো তখন আমি ম্যানেজার বাবুকে জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু অত সাহসী লোক। টর্চের আলো ফেলে যেমনই নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের উপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপরে! তিনি লাফিয়ে উঠে এসে পড়লেন একেবারে আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে। ম্যানেজার দিলেন এক কনস্টেবলের পা মারিয়ে। এমনই করে আমরা সবাই মিলে হুটোপুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে। অনেক টেপাটেপি করেও কিছুতে আর আলো জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করল। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করেই হোক দেশলাই চেলে চেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে ধরে ফিরে যেতে হবে। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে চলে যাওয়াই ভালো। সর্দার বলল, টলিপত্র আমি চিনি, দে জ্বালা কাঠের বাক্সটা দিয়ে আমাকে। আমার পকেটে দেশলাই ছিল। কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যে একটা কাঠি জ্বেলেছে, তারই সেই সামান্য আলোতে দেখলাম কিংভূত কিমাকার প্রকাণ্ড এক দৈত্যের মতো কালো কুচকুচে সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বসে আছে। সে বলে উঠল, যাবে কোথায়? আগে আমার ছেলেকে বাঁচা, থাপা দিয়ে যাবে কোথায়? হ্যাঁ। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধাঁ করে চালালেন এক ভীষণ আওয়াজ। কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তখনই শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠেছেন, গেলাম! ওরে বাবারে, আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, বাঁচাও বাঁচাও, ওরে বাবারে, আমাকে বাঁচাও, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে তাকে ফেলেছে। ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, কোলে চালাবে, চালা, কেমন মরদ তুই, চালা দেখি। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি।
আমাকে মেরেছিস পানে ডুবাই জলের ভেতর, ছেলেটাকে মেরে দিলি আমার। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কয় তোদের ম্যানেজার কয়? কয় ম্যানেজার? হ্যাঁ কয়? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন। দোয়াই বাবা, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে। আমার দোষ নেই, আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। তারপরেই সব চুপ, আর সেই সাঁওতালকে দেখা গেল না। আমরা অনেক কষ্টে ওপরে উঠে এলাম। তারপর থেকেই সেই খাতটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই দিনে সেই রাতের কথা মনে পড়লে এখনো আমার গা শিউরে ওঠে। শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প ভুতুড়ে খাত। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে।